নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন প্রথমে এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দিয়ে শুরু করব প্রতিদিনের মতোই। আজকের দিনে দেখতে পাচ্ছেন এই এফআইআই এদের তরফ থেকে হেভি বাইং দেখা গেছে। আজকের দিনে এই এফআইআই এরাই 5,236 কোটি টাকা শেয়ার কিনেছে এবং তার সঙ্গে সঙ্গে ডিআইআই এরাও কিনেছে 1,014 কোটি টাকা শেয়ার। তো আজকে বহুদিন পর এই এফআইআই এদের তরফ থেকে হেভি বাইং কিন্তু দেখা গেল এবং এই ফিগারগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট বেশি রয়েছে। এই বাইং ভ্যালু 27,677 কোটি এবং এই সেলিং ভ্যালু এটা হচ্ছে 22,441 কোটি। মানে এই যে ট্রেডিং সেটাও কিন্তু জোরদার করছে এই এফআইআইরা। এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে যদি কথা বলি, এই ট্রেড ডিলের পরের দিনেই এত বড় একটা বাইং একটা খুবই ভালো সংকেত কিন্তু দিচ্ছে। যেমনটা আমরা আশা করেছিলাম যে এই বাজেটে এলটিসিজি বা এসটিসিজি এগুলো কমানো হতে পারে, সেরকম তো কমানো হয়নি, কিন্তু তারপরে এই ট্রেড ডিল এটা এসে কিন্তু এফআইআইদের যে মুড সেটা পাল্টে দিয়েছে। তো এবার এটাই দেখার থাকবে যে আগামী কিছুদিন এই এফআইআইদের তরফ থেকে বাইং আসে কিনা। যদি কিছুদিন বাইং আসে তাহলে কিন্তু মার্কেট একটা খুব ভালো পারফরমেন্স দেখাতে পারে। আর এটা তো গেল ক্যাশ মার্কেটের কথা। আর যদি ফিউচার মার্কেটের কথা বলি, তো এই ইন্ডেক্স ফিউচার এখানেও দেখতে পাচ্ছেন 6,819 কোটি টাকার বাইং এই এফআইআইদের থেকে দেখা গেছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে স্টক ফিউচার এখানেও 4,709 কোটি টাকার বাইং এসেছে। মানে সব দিক থেকেই আজকে বাইং এফআইআইরা কিন্তু করেছে। এরপরে আমেরিকান মার্কেট তো খুবই খারাপ পারফরমেন্স আজকে আমেরিকার দিক থেকে দেখা যাচ্ছে, মানে খুবই খারাপ। এই 574 পয়েন্ট ডাউ জোন্স পড়ে গেছে এবং তারই সঙ্গে সঙ্গে যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, তো এইখানে যে পতন সেটা আরো অনেকটা বেশি, প্রায় 2.38% এই মুহূর্তে পড়া রয়েছে। তো মূলত দুখানা কারণ রয়েছে। প্রথমত গোল্ড এবং সিলভারের যে প্রাইস সেটা আজকের দিনে বেড়ে গেছে, আর এই গোল্ড সিলভারের প্রাইস এগুলো তো নিয়মিতই বাড়ছে। শুধুমাত্র এই কারণের জন্য কিন্তু মার্কেট এতটা পড়েনি। যদি মার্কেট পড়ার মূল কারণটা একবার দেখে নিই, তো এই ব্যক্তিকে হয়তো অনেকেই চেনেন। এনার নাম হচ্ছে থমাস বার্কিন। তো ইনি কোন পদে রয়েছেন? ইনি যে ফেডারেল রিজার্ভ রয়েছে তার প্রেসিডেন্ট পদে রয়েছেন। তো ইনি কি বলছেন দেখতে পাচ্ছেন, ফেড রেট কাট, ফেড বার্কিন সিগন্যালস সাপোর্ট ফর রেট পজ অ্যামিড ইনফ্লেশন কনসার্ন। মানে তিনি এই যে ইনফ্লেশন এটা নিয়ে কিছু সতর্কতা জারি করেছেন এবং এটা বলছেন যে ফেড আপাতত এই যে রেট কাট সেটা বন্ধ রাখতে পারে বা এই রেট কাট এটা দেরিতে আসবে। তিনি কি বলতে চাইছেন যে আমেরিকার ইনফ্লেশন যতক্ষণ এই 2%-এর কাছাকাছি আসছে ততক্ষণ হয়তো আর রেট কাট হবে না। এবং তার যে স্টেটমেন্ট সেটা থেকে কি বোঝা যাচ্ছে যে এই ফেড তারা এই রেট কাট এটা বন্ধ রাখতে পারে। মানে কি, মানে কয়েকটা যে এফওএমসি মিটিং সেখানে কিন্তু কোনো রেট কাট হবে না বা এই রেট এটা পজ থাকবে। এবং সেই সব কারণে যদি কথা বলি, বিভিন্ন যে ক্রিপ্টো ট্রেডাররা রয়েছে তারাও আজকে ডুবেছে, আজকে ক্রিপ্টো মার্কেট সেটাও পড়েছে। তো এই ইনফ্লেশন এটা তো 2%-এর কাছে আনার কথা বলা হচ্ছে। বর্তমানে ইনফ্লেশন এটা কত রয়েছে? যদি বর্তমানে আমেরিকার এই ইনফ্লেশনের কথা বলি, এটা রয়েছে 2.7%-এর কাছাকাছি। মানে এর পরবর্তীকালে যখনই এই ইনফ্লেশনের ডেটাগুলো আসবে সেটার উপরে কিন্তু মার্কেট রিয়াকশন দেখাবে। আর এই ক্রিপ্টো ট্রেডাররা এরা একটা আশা করে চলছিল যে ফেড এই বছরে 3খানা রেট কাট করতে পারে, কিন্তু এখন যেটুকু সামনে আসছে মোটামুটি প্রথম যে রেট কাট সেটা হতে পারে জুন মাসে। তো যত রেট কাট দেরিতে হবে ততই মার্কেট খারাপ রিয়াকশন কিন্তু দেখাবে এবং সেরকমটা আজকের দিনে দেখাই যাচ্ছে। তো এই ফেড রেট কাট না করলে কেন মার্কেট খারাপ রিয়াকশন দেখায়? কারণ ফেড যদি রেট কাট করে দেয় তাহলে বিভিন্ন কোম্পানি অল্প সুদে লোন তুলতে পারবে, নিজেদেরকে এক্সপ্যান্ডও করতে পারবে। তো এই রেট কাট না হলে সেই জিনিসটা কিন্তু থেমে যাবে। আর এসব কারণেই দেখতে পাচ্ছেন এই বিটকয়েন এটা 6.62% ডাউন হয়েছে। তারই সঙ্গে সঙ্গে ইথেরিয়াম এটাও পড়ে গেছে প্রায় 9%-এর কাছাকাছি। কেন পড়েছে? কারণ এই ফেড যদি রেট কাট করতো তাহলে কি হতো, এই ইথেরিয়াম বলুন বা বিটকয়েন বলুন, এদের যে ইনভেস্টররা ট্রেডাররা তারাই অল্প সুদে লোন নিয়ে এইখানে ট্রেডিং করতেন বা ইনভেস্টিং করতেন। এবং বর্তমানে যে সিগন্যাল আসছে যে জুন মাসে প্রথম রেট কাট হতে পারে, সেই কারণে কিন্তু এই ক্রিপ্টো মার্কেটও একটু হতাশ হয়েছে। এবং এই শেয়ার মার্কেটের ব্যাপারটাও একই জিনিস, এইখানে অনেকে ইনভেস্ট করতেন, তো সেই ব্যাপারগুলো কিন্তু এনার একটা কথাতে ঘুরে গেছে। এরপরে আমেরিকান একটি কোম্পানি দেখতে পাচ্ছেন এই মাসিমো গ্রুপ, তো এটা নাসডাকের লিস্টে রয়েছে, 60% পর্যন্ত ক্র্যাশ করে গেছে। তো কি খবরে এতটা পড়লো? এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা একটা এআই টেক কোম্পানিকে অ্যাকোয়ারের ব্যাপারে ডিল সাইন করে নিয়েছে। আর মার্কেট বর্তমানে এই যে এআই সেটার দিক থেকে একটু মুখ ফিরিয়েই নিয়েছে। তো সেই কারণে দেখতে পাচ্ছেন এই একটা ডিল সাইনের পরে এই স্টকটা কিন্তু প্রায় 60% উঠে গেছে। মানে একটা এমনি হিসাবে বলছি, যদি ধরুন এই কোম্পানির মার্কেট ক্যাপ এই 100 কোটি হতো, তো সেই কোম্পানিটা এখন কিন্তু 40 কোটিতে নেমে গেছে। মানে এই ইনভেস্টরদের যে পোর্টফোলিও সেটা প্রায় 60% পড়ে গেছে, এরকমটা বলতে পারেন। এরপরে ইন্ডিয়ান এডিয়ার গুলো, তো ইনফোসিসের এডিয়ার, উইপ্রো এডিয়ার খুবই খারাপ পারফরমেন্স দেখাচ্ছে। কারণ তো দেখতেই পাচ্ছেন এই নাসডাক এটা খারাপ পারফর্ম করছে। আর এই নাসডাক এটা হচ্ছে আমেরিকার আইটি ইন্ডেক্স। আর এই আমেরিকান কোম্পানিগুলো খারাপ পারফর্ম করলে তার যে এফেক্ট সেটা কিন্তু গ্লোবাল মার্কেটের উপরেই দেখা যায়। এই ইনফোসিসের এডিয়ার এবং তার সঙ্গে সঙ্গে উইপ্রো এডিয়ার এগুলোই 6%-এর উপরে পড়া রয়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিয়ার এটাও ডাউন। তারপরে এই আইসিআইসিআই ব্যাংকের এডিয়ার এটা 0.63% পড়েছে। ডক্টর রেড্ডি ল্যাব এটা কিছুটা ভালো পারফর্ম করছে 1.40%। এবং যাত্রা অনলাইন
এটা পড়ে গেছে প্রায় 8.5%। মানে এই ডক্টর রেড্ডি ল্যাব এটা বাদ দিয়ে বাকি বেশিরভাগ এডিআরই খুব খারাপ পারফরমেন্স দেখাচ্ছে। আর আমাদের গিফট নিফটি সেটা কিরকম কি সংকেত দিচ্ছে, এখানে গিফট নিফটি দেখতে পাচ্ছেন এইখানেও ডাউনফল দেখা যাচ্ছে। তো গতকাল যে 1000 পয়েন্ট বেড়েছিল তারপরে এরকম যে পতন, মানে এই প্রফিট বুকিং সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। আর এই সময় এটাও বলে রাখি, সমস্ত কিছু যে খারাপ খবর ছিল সেগুলো মার্কেট থেকে কেটে গেছে। তার সঙ্গে সঙ্গে একের পর এক ট্রেড ডিল হয়েছে এবং আমেরিকার সঙ্গে বহু প্রতীক্ষিত যে ট্রেড ডিল সেটাও কিন্তু হয়ে গেছে। তো এই সময় মার্কেট একটু পড়লে এখান থেকে কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো কারণ নেই। যদি বর্তমানে মার্কেট পড়ে সেটাকে কিন্তু সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। তো এই সময় দেখুন কোন স্টক ভালো ভ্যালুয়েশনে ট্রেড করছে সেইগুলোকে কিন্তু নেওয়ারও চেষ্টা করুন। তার সঙ্গে সঙ্গে যদি পোর্টফোলিওতে ভালো শেয়ার থেকে থাকে, আপনি অনেকটা লসে রয়েছেন, তো সেইগুলো কিন্তু এখন অ্যাভারেজ করা শুরু করতে পারেন। তবে আজকের দিনে খুব বেশি তেজি এসেছে এই সময় বলবো না, যদি একটু কারেকশন আসে তারপরে কিন্তু এই জিনিসগুলো করতে পারেন। আর এই নিফটির লেভেল কি দাঁড়াবে যদি নিচের দিকের কথা বলি, এই গিফট নিফটি দেখতে পাচ্ছেন পড়েছে, তার সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেটও পড়েছে। তো যতক্ষণ না আমাদের এই নিফটি 50 এটা 25,460 এটাকে ভাঙছে, ততক্ষণ কিন্তু মার্কেটে নেগেটিভ না হলেও চলবে। এবং যদি ওপর দিকের কথা বলি, তো ওপর দিকে এই 26,000 এটাই একটা বড় সাপোর্টের লেভেল হিসেবে কাজ করবে এবং এই 26,000 এটাকে ভাঙলে মার্কেটে বড় র্যালি আসবে। আর আমেরিকার সঙ্গে তো ট্রেড ডিল কমপ্লিট হয়েছে, কিন্তু এর মধ্যে কিছু চিন্তার ব্যাপার দেখা যাচ্ছে, তো সেগুলোও আলোচনা করব। যদি কথা বলি চিন্তার ব্যাপার কিসের জন্য, এই রাশিয়ার যে তেল সেটার ব্যাপারে। কারণ এই আমেরিকা বলছে যে আমাদের ইন্ডিয়া রাজি হয়ে গেছে, তারা এই রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল কিনবে না। কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন এই রাশিয়াকেও প্রশ্ন করা হয়েছে, তো এই রাশিয়া তারা কি বলছে দেখুন, নো মেসেজ ফ্রম ইন্ডিয়া অন স্টপিং রাশিয়ান অয়েল পারচেস। তো এই ক্রেমলিন মানে রাশিয়ার তরফ থেকে এরকম বক্তব্যই সামনে এসেছে যে ইন্ডিয়ার তরফ থেকে তাদের কাছে কোনো খবর যায়নি যে তারা রাশিয়ান অয়েল কেনা বন্ধ করে দিচ্ছে। তারপরে এটাও বলেছেন এই ডিমিট্রি পেসকভ কি বলছেন, রাশিয়া ইন্টেন্ডস টু কন্টিনিউ টু ডেভেলপ ইটস রিলেশন উইথ ইন্ডিয়া ইন এভরি পসিবল ওয়ে। মানে রাশিয়া বলতে চাইছে ইন্ডিয়ার সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এই যে সম্পর্ক সেটা তারা মজবুত করার জন্য প্রতিটা চেষ্টাই কিন্তু চালিয়ে যাবে। মানে কি দাঁড়াচ্ছে, মানে ইন্ডিয়া কিন্তু এখনো রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল কেনা বন্ধ করেনি। তো এরপরে যদি ডোনাল্ড ট্রাম্প তিনি আবার ঘুরে যান, মানে আবার যদি একটা 25% ট্যারিফ বসিয়ে দেন, সেটা কিন্তু মার্কেটের উপর আবার বড় নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো এটাই শুধুমাত্র একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, আর বাকি কিন্তু সেরকম কোনো চিন্তার বিষয় নেই। এরপরে চলুন কিছু কোম্পানি দেখে নিই, যেমন এই বাজাজ ফাইন্যান্স লিমিটেড খুবই ভালো পারফরমেন্স আজকের দিনে দেখিয়েছে, আর আজকে মার্কেটে বেশিরভাগ স্টকই তো ভালো পারফর্ম করেছে। কোম্পানি তাদের কোয়ার্টার 3 যে নাম্বার সেটা পেশ করেছে, তবে কোম্পানির নাম্বার এবারে হতাশাজনক। এবারে কোম্পানির নেট প্রফিট দেখতে পাচ্ছেন এই 6% পড়ে গেছে, মানে আগের বারের থেকে 6% পড়েছে। এমনটা নয় যে লস করেছে, এই 4066 কোটির প্রফিট পোস্ট করেছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ান টাইম লেবার কোড চার্জের জন্য কোম্পানির এই প্রফিট এটা কিন্তু পড়েছে। আর এবারে বেশিরভাগই কোম্পানিতে এই ওয়ান টাইম লেবার কোডের জন্য এই যে প্রফিট সেটা ডাউন হচ্ছে। তবে কোম্পানির এই যে ইনকাম গ্রোথ এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসেট কোয়ালিটি এগুলো কিন্তু হেলদি রয়েছে। কোম্পানির যদি রেভিনিউ এর কথা বলি, এই ইয়ার অন ইয়ার 18,035 কোটি থেকে বেড়ে হয়েছে 21,214 কোটি, তো ভালো একটা জাম্প দেখা গেছে। কিন্তু তারপরে খরচার কারণে এই যে নেট প্রফিট এটাই 4,308 কোটি থেকে পড়ে হয়েছে 4,066 কোটি। এবং মার্কেটের যে অনুমান সেটাকে তো মিস করবেই, কারণ এই লেবার কোডের জন্য একটা বড় খরচ হয়েছে। তবে এই দিকটাও একটু চিন্তার ব্যাপার যে কোম্পানির প্রভিশন এটাও কিন্তু বেড়েছে। তারপরে চয়েস ইন্টারন্যাশনাল লিমিটেড এই কোম্পানিটা খুবই ভালো নাম্বার পেশ করেছে। দেখতে পাচ্ছেন কোম্পানির যে নেট প্রফিট এটা কিন্তু প্রায় ডবল হয়েছে। পুরো নাম্বার দেখে নেব, কোম্পানির সেলস এই 209 কোটি থেকে বেড়ে হয়েছে 303 কোটি, তো খুব ভালো একটা জাম্প দেখা গেছে। বলতে পারেন প্রায় 50% কাছাকাছি জাম্প এই সেলসের দিক থেকে দেখিয়েছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, নেট প্রফিট এই 31 কোটি থেকে বেড়ে হয়েছে 66 কোটি, মানে ডবলের থেকেও বেশি। এবং এর আগের কোয়ার্টারের কথা ছিল 56 কোটি। তো এই কোম্পানিটাও খুব ভালো নাম্বার এবারে পেশ করেছে। তারপরে ডক্টর আগারওয়াল আই হসপিটাল লিমিটেড কেমন এলো কোম্পানির নাম্বার, এইখানে কোম্পানির সেলস এই 95 কোটি থেকে ইয়ার অন ইয়ার বেড়ে হয়েছে 116 কোটি, কিন্তু কোয়ার্টারলি ডাউন হয়েছে, কিছুটা ডাউন হয়েছে। এবং এই কারণে দেখতে পাবেন বাকি যে প্যারামিটারগুলো সেগুলো কোয়ার্টারলি ডাউন হয়েছে, তবে ইয়ারলি ইমপ্রুভমেন্ট। এই অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন 26 থেকে বেড়ে হয়েছে 34 কোটি, এটাও কোয়ার্টারলি ডাউন। এবং যদি নেট প্রফিটের কথা বলি, তো এই 10 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 17 কোটি, তো খুব ভালো একটা জাম্প ইয়ার অন ইয়ার এই প্রফিটে দেখা গেছে। তারপরে সিগনেচার গ্লোবাল ইন্ডিয়া লিমিটেড কেমন পেশ করেছে কোম্পানি নাম্বার, এইখানে কোম্পানির নাম্বার খুবই খারাপ দেখাচ্ছে। কোম্পানির এই সেলস বা টপ লাইন এটাই তো পড়ে গেছে, এই 828 কোটি থেকে রেভিনিউ পড়ে হয়ে গেছে 284 কোটি, মানে বিরাট পতন। এবং কোয়ার্টারলি অনেকটা পড়েছে, 338 কোটি ছিল। এবং তারপরে সব প্যারামিটার গুলো দেখতে পাচ্ছেন মাইনাসে চলে এসেছে। এই অপারেটিং প্রফিট 13 কোটির প্রফিট ছিল, সেখান থেকে লসে চলে এসেছে 63 কোটির। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন 29 কোটি ছিল এর আগের বছর সেম কোয়ার্টারে, সেখান থেকে কোম্পানি 45 কোটি লস পোস্ট করেছে। তবে এর আগের কোয়ার্টারের তুলনায় কোম্পানির যে লস এটাই 2 কোটি কমেছে। এবং এই নাম্বারে মার্কেট কিন্তু আগামীকাল খারাপ রিয়াকশন দেখাতে পারে, কারণ এই যে টপ লাইন এটা অনেকটাই পড়ে গেছে। তারপরে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তো এই কোম্পানির একটা জিনিস অনেকেই চেনেন, এই কোম্পানির আন্ডারে যে ফেভিকল সেটা কিন্তু তৈরি হয়, মানে কেমিক্যাল সেক্টরে কাজ করা কোম্পানি।
কোম্পানির সেলস 3369 কোটি থেকে বেড়ে হয়েছে 3710 কোটি, যেটা কোয়ার্টারলিও বেশি। এই অপারেটিং প্রফিট মার্জিন এটা ফ্ল্যাট রয়েছে 24% থেকে 24%ই রয়েছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, 557 কোটি নেট প্রফিট বেড়ে হয়েছে 624 কোটি, এবং এর আগের কোয়ার্টারে কত ছিল 585 কোটি। তো এখানে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার জাম্প দেখা যাচ্ছে। আর এখানে মার্কেটের কত অনুমান ছিল, মার্কেটের অনুমান ছিল এই যে প্রফিট এটা আসবে 608 কোটি। তো এই মার্কেটের অনুমানের থেকেও এই প্রফিট এটা কিছুটা বেড়েছে। তারপরে এই নাজারা টেকনোলজিস লিমিটেড কেমন এসেছে কোম্পানির নাম্বার, এইখানে নাম্বার খারাপের দিকেই দেখাচ্ছে। কোম্পানির সেলস এটাই 534 থেকে পড়ে হয়েছে 405, কোয়ার্টারলি ডাউন। কিন্তু তারপরে কোম্পানির যে খরচা এবারে অনেকটাই কমেছে, 338 কোটির খরচ হয়েছে, এবং সেই কারণে দেখতে পাচ্ছেন এই যে অপারেটিং প্রফিট এটা কিন্তু বাড়া দেখাচ্ছে। এই 36 কোটির অপারেটিং প্রফিট বেড়ে হয়েছে 67 কোটি। কিন্তু তারপরে এই আদার ইনকাম এটা অনেকটাই কমে গেছে, এবারে মাত্র 10 কোটির আদার ইনকাম হয়েছে। এর আগে এই আদার ইনকাম এটা ছিল 21.94 কোটি, এবং সেসব কারণেই যদি দেখেন কোম্পানির এই নেট প্রফিট এটা কিন্তু এই ইয়ার অন ইয়ার ডাউন হয়েছে। 13 কোটি থেকে নেট প্রফিট পড়েছে 8.84 কোটি, এবং এর আগের কোয়ার্টারে ছিল এটা 33 কোটির লস। তো মিক্স রিয়াকশন দেখিয়েছে, কিছু জায়গায় উন্নতি দেখা যাচ্ছে এবং কিছু জায়গায় বড্ড ডাউনফল দেখা যাচ্ছে। তারপরে এই এডিএফ ফুডস লিমিটেড আজকে তো 20%-এর আপার সার্কিট লাগিয়ে দিয়েছে, এবং কোম্পানির নাম্বার মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে। কেমন এলো কোম্পানির নাম্বার, খুবই স্ট্রং নাম্বার এই কোম্পানি পেশ করেছে। সেলস 147 কোটি থেকে বেড়ে হয়েছে 191 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 163 কোটি। অপারেটিং প্রফিট 26 থেকে বেড়ে হয়েছে 37, এর আগের কোয়ার্টারে ছিল 36 কোটি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, 19 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 22 কোটি, এর আগের কোয়ার্টারে কত ছিল 26 কোটি। মানে ইয়ার অন ইয়ার ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার সামান্য ডাউন হয়েছে এই নেট প্রফিটের দিকে। এরপরে ভারত কুকিং কোল লিমিটেড, তো রিসেন্টলি এই শেয়ারটা মার্কেটে লিস্ট হয়েছে, এবং যারা এর আইপিও পেয়েছিল তাদের তো টাকা প্রায় ডবল হয়েছিল। তবে দেখতে পাচ্ছেন আজকে এই মার্কেটে পজিটিভে চললেও একদম শেষ সময়ের কিছু আগেই একটা বড় পতন দেখা যায়, এবং এই যে প্রফিট সেটা পুরোপুরি উড়ে যায়। এই লেভেল থেকে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 4.20% কিছুক্ষণের মধ্যেই পড়ে গেছে, এবং এই কোম্পানি তার নাম্বার পেশ করে দিয়েছে, খুবই খারাপ নাম্বার পেশ করেছে। কোম্পানির সেলস এই 3688 কোটি থেকে পড়ে হয়ে গেছে 783 কোটি। আর যদি এই নেট প্রফিটের কথা বলি, এর আগের বছর সেম কোয়ার্টারে 425 কোটির নেট প্রফিট পোস্ট করেছিল, সেখান থেকে কোম্পানি পুরোপুরি লসে চলে এসেছে, এই 23 কোটির লস দেখিয়েছে। তবে যদি কোয়ার্টারলি দেখেন, কোয়ার্টারলি কোম্পানির যে লস এটা কিন্তু অনেকটা কমেছে। এর আগের কোয়ার্টারে কোম্পানি 53 কোটির লস পোস্ট করেছিল। এরপরে একটি কোম্পানি এই বালাজি টেলিফিল্মস, এটাকে অবশ্যই আগামীকাল ফোকাসে রাখতে পারেন। তো এটা কার কোম্পানি অনেকেই হয়তো চিনে থাকবেন। তো এই একটা কাপুর ইনি কিন্তু এই কোম্পানির এমডি, এবং এই কোম্পানির জন্য বড় খবর সামনে আসছে। এই কোম্পানিটা যদি দেখেন, এই নেটফ্লিক্স এদের সঙ্গে কিন্তু পার্টনারশিপ করেছে। তো এই বাজাজ টেলিফিল্মস এরা তাদের যে একটা রিয়েলিটি শো রয়েছে লক আপ, সেটাকে নেটফ্লিক্সে নিয়ে আসার জন্য এই নেটফ্লিক্সের সঙ্গে একটা পার্টনারশিপ করেছে। তো এটা এই কোম্পানির জন্য একটা বড় পজিটিভ ব্যাপার। তারপরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড 3.42% বেড়ে বন্ধ হয়েছে। কোম্পানির জন্য কি খবর আসছে, এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই সিকায়া এন্টারটেনমেন্টের 50.1% স্টেক অ্যাকোয়ার করে নিয়েছে। মানে কি, মানে আপাতত এই কোম্পানিটার মালিক সেটা কিন্তু রিলায়েন্স হয়ে গেল, কারণ এই 50%-এর বেশি স্টেক নেওয়া মানে তার যে মালিকানা সেটা কিন্তু নিয়ে নেওয়া। এবং এই যে সিকায়া এন্টারটেনমেন্ট এটা দেখতে পাচ্ছেন একটা অস্কার উইনিং কোম্পানি। তো অনেকে হয়তো এই যে শর্ট ফিল্ম এটা দেখে থাকবেন, দ্য এলিফ্যান্ট হুইসপার্স, তো এটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছিল, এই একাডেমি অ্যাওয়ার্ড বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম। আরো অনেক সিনেমা বার করেছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন কিল এই সিনেমাটা রয়েছে, তারপরে লাঞ্চ বক্সের মতো সিনেমা রয়েছে, মাসান রয়েছে, এই গুটারগু। তো এই যে এন্টারটেনমেন্ট নেটওয়ার্ক এই কোম্পানির কিন্তু মেজরিটি স্টেক এই রিলায়েন্স অ্যাকোয়ার করেছে। তারপরের কোম্পানি ইটারনাল লিমিটেড, আজকের দিনে শুরুতেই দেখতে পাচ্ছেন একটা বড় গ্যাপ আপ ওপেন হয়েছিল এই 295, এইখান থেকে কিন্তু শুরু দেখাচ্ছে। অ্যাকচুয়াল ওপেন হয়েছিল এই 294, তারপরেও বেড়ে প্রায় 300 পর্যন্ত চলে গিয়েছিল। কিছু খবরও ছিল এইখানে, যদি দেখেন এই কোম্পানিটা কি কারণে 10%-এর কাছাকাছি বেড়েছিল। দেখতে পাচ্ছেন অন এডিশন টু জেব্রিস ইন্ডিয়া মডেল পোর্টফোলিও, তো এই জেব্রিস তারা তাদের এই ইন্ডিয়া মডেল পোর্টফোলিওতে এই যে ইটারনাল এই কোম্পানিটাকে জায়গা দিয়েছে। তারপরে জিরোধা, তো অনেকে যারা জিরোধা ইউজ করেন আজকে হয়তো কিছুটা টেকনিক্যাল গ্লিচ অনুভব করেছেন। আর দেখুন মার্কেটে যখন বড় এরকম ওঠাপড়া দেখা যায়, এইগুলো তো সবই এই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে থাকে। তো মার্কেটে তখন কি হয়, এই যে ট্রাফিকিং সেটা অনেকটাই বেড়ে যায়, সেই কারণে অনেক সময় এরকম গ্লিচ দেখা যায়। আজকের দিনে দেখতে পাচ্ছেন অনেক ইউজার কিন্তু এই গ্লিচের ব্যাপারটা বুঝতে পেরেছে, এবং অনেকের মেজর লসও কিন্তু হয়েছে, কারণ ঠিক সময় পজিশন কাটা যায়নি। আর এরপরে ক্রুড অয়েল, এইখানে কিরকম মুভমেন্ট দেখা যাচ্ছে। এই ক্রুড অয়েল আজকের দিনে সামান্য বেড়েছে, এই WTI ক্রুড 1% বেড়েছে, এবং ব্রেন্ট ক্রুড এটা বেড়েছে 0.86%, এবং গতকাল বড় একটা ডাউনফলও দেখা গিয়েছিল, 5%-এর উপরে পড়েও ছিল। এবং এরপর রিপোর্টের মাধ্যমে এই খবরও সামনে আসছে যে ক্রুড ইম্পোর্টস
ফ্রম ইউএস মে রাইজ আপ টু 10% অফ টোটাল সোর্সিং। মানে এই আমেরিকার থেকে তেলের আমদানি মানে ভারতের এটা কিন্তু প্রায় 10% পর্যন্ত বেড়ে যেতে পারে। মানে আমরা গ্লোবালি যত তেল আমদানি করি তার প্রায় 10% হয়তোবা কিছু সময়ের পরে আমরা এই আমেরিকা থেকেই কিনবো, এবং বর্তমানে যেটা 6 থেকে 7%-এর মধ্যে রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এটাও দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে, রাশিয়ান ফুড ফ্লোজ টু ইন্ডিয়া উড নট হিট জিরো ওভারনাইট অ্যাজ ইনফ্লেশন লজিস্টিক্স টেম্পার এক্সিট। মানে এই রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল কেনাটা সেটা কিন্তু রাতারাতি জিরো করতেও পারবে না ভারত। তারপরে আরো একটা কনফিউশন তৈরি হয়েছিল যে এই ট্যারিফ পুরোপুরি 50% থেকে কমে 18% হলো, নাকি যে রেসিপ্রোকাল ট্যারিফ 25% ছিল সেখান থেকে 7% কমিয়ে 18% করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এইখানে ইউএস এর যে অ্যাম্বাসাডর সার্গিও গর তিনি একটা কনফার্মেশন দিয়ে দিয়েছেন যে পুরোপুরি ট্যারিফ সেটা কিন্তু 18%-এ চলে এসেছে। মানে 50% থেকে ট্যারিফ কমে 18% হয়েছে। আর এটা বোঝাই যাচ্ছিল, কারণ শুধুমাত্র যদি 7% ট্যারিফ কমতো, মানে 50% থেকে 7% কমে 43% হতো, তাহলে কিন্তু মার্কেট এত ভালো র্যালি দেখাতো না। আর এরপরে এই এগ্রিকালচার সেক্টরে ভারত যে আমেরিকাকে এন্ট্রি দিচ্ছে সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তো এই পীযূষ গোয়েলজি তিনি কি বলছেন দেখতে পাচ্ছেন, বিভিন্ন যে সেন্সিটিভ সেক্টর রয়েছে সেইগুলো কিন্তু প্রোটেক্টেডই থাকবে। মানে এই সেক্টরগুলোতে এই আমেরিকাকে কিন্তু এন্ট্রি দেবে না। তো কেমন কি সেক্টর রয়েছে দেখতে পাচ্ছেন, এই এগ্রি ডেয়ারি কমপ্লিটলি প্রোটেক্টেড। তো এই কথা কিন্তু সরাসরি পীযূষ গোয়ালজি বলেছেন। মানে বিভিন্ন যে সেন্সিটিভ সেক্টর সেগুলোকে কিন্তু রক্ষা করা হবে। আর এরপরে আরো একবার চলুন দেখে নিই এই আমেরিকান মার্কেট কিরকম পারফর্ম করছে। তো এই ডাউ জোন্স তো এই বোটম লেভেল থেকে কিছুটা রিকভারি দেখা যাচ্ছে, এবং এই রিকভারি এটাও শার্প এসেছে এই কিছুক্ষণ সময়ের মধ্যে প্রায় 0.40%-এর কাছাকাছি রিকভারি ডাউ জোন্সে দেখা যাচ্ছে। আর যদি নাসডাক কম্পোজিটের কথা বলি তো এখানে কেমন পারফরমেন্স দেখা যাচ্ছে, এখানেও কিছুটা রিকভারি দেখা যাচ্ছিল, এবং সেই রিকভারির পরে আবার কিন্তু আস্তে আস্তে নিচের দিকেই পড়ছে। তো এই নাসডাক মানে এই আইটি ইন্ডেক্সে এই যে দুর্বলতা সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই গিভ নিফটি এটা কিরকম পারফর্ম করছে, তো এই গিভ নিফটিতে এই যে পতন সেটা কমেছে, এর আগে এই 140 পয়েন্টের কাছাকাছি পড়েছিল। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।